দর্শক, বিডিআর টাইপের নিয়মিত আয়োজন সমসাময়িকতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক এবি জুবায়ের এবং বিডি আর্কাইভের চিফ সাব এডিটর আনোয়ার হোসেন ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জুবায়ের, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জুবায়ের, আন্দোলনের শুরু থেকে আপনি খুব সম্মুখ সারিতে ছিলেন এবং বিশেষ করে যখন সিনিয়র সমন্বয়করা যখন জিম্মি ছিলেন বা ডিবি হেফাজতে, পুলিশ হেফাজতে ছিলেন, তো এই যে অভিজ্ঞতাটা কেমন? অর্থাৎ পুরো জাতির একটা নেতৃত্ব, কিন্তু অর্থাৎ এই আন্দোলনের ওই সময়টা ছিল পুরো জাতির নেতৃত্বটাই। বিশেষ করে আমরা আব্দুল আমরা কয়েকজন যাদের আব্দুল হান্নান এবং আপনার আইডি থেকে বিশেষ করে সবচেয়ে বেশি আপডেট পেয়েছি। তো এই যে যে অভিজ্ঞতাটা কি আসলে আপনার সার্বিক অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা বলতে গেলে কি, আমার কাছে মনে হচ্ছে এই 2-1 মাসের ভিতরে আমাদের বয়স বেড়ে গেছে কমপক্ষে 5 বছর। মানে এত অল্প বয়সে এসে এত দায়িত্বগুলো পালন করতে হয়েছে পরিস্থিতির কারণে আর কি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই অনন্য একটা অভিজ্ঞতা এবং মনে করি অভিজ্ঞতাটা আমাদের সামনের জীবনে বেশি কাজে লাগবে, মানে ম্যাচুরিটি অর্জনের ক্ষেত্রে আর কি। আন্দোলনের সবচেয়ে আপনার সবচেয়ে কোন ঘটনাটাকে টার্নিং পয়েন্ট মনে হয়েছে, যে ওই সময় সবচেয়ে বড় আসলে পরিবর্তনটা শুরু হয়েছে? আন্দোলনের টার্নিং পয়েন্ট বলতে যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকার নাতিপুতি সম্বোধন করে, তো ওই ঘটনার পরে ওই রাতের বেলাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে মেয়েদের হল থেকে মেয়েরা স্টিলের থালা বাটি নিয়ে বাজাতে বাজাতে চলে আসছে। তো আমার কাছে মনে হয় ওই ঘটনাটাই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এরপরে পর্যায়ক্রমে ঢাবি থেকে যখন ছাত্রলীগ নেতাদেরকে হল থেকে বের করে দেওয়া হচ্ছিল, তো এই বিষয়গুলো আসলে টার্নিং পয়েন্ট আন্দোলনের। এই আন্দোলনটা যদি ব্যর্থ হতো তাহলে আপনাদের সাথে কি হতে পারত? অনেকেই বলে আন্দোলন ব্যর্থ হলে হয়তো আয়না গড়ে অথবা গুম। আমার কাছে মনে হয় আয়না গড় বা গুম কিছু না, ডিরেক্ট খুন করে ফেলতো। বিশাল ব্যাপার সেবা। যেহেতু আপনি একদম উপরের সারিতে ছিলেন, তো আপনার জন্য আসলে আপনি মনে করছেন যে আয়নাগরটাই আপনার জন্য নির্ধারিত হতো? আয়নাগর তো একটা স্তরের আছে, আয়নাগরের মধ্যে নিত না মনে হয়। আয়নাগর নেওয়ার আগেই খুন করে ফেলতো, যেটা মনে হচ্ছে। 5 আগস্ট কোথায় ছিলেন? বা যেটা সাধারণ শিক্ষকদের বর্তমান দৃষ্টিতে 36শে জুলাই। 5 আগস্ট শাহবাগে ছিলাম। শাহবাগে, তখনকার ঘটনা যদি সংক্ষেপে বলতেন আমাদেরকে। আচ্ছা, ওই দিন আমাদের মূল প্রোগ্রাম কথা ছিল শহীদ মিনারে, কিন্তু ওখানে পুলিশ গুলি চালায়, যার ফলে ওখানে কেউ জড়ো হতে পারেনি। আমাদের পরে প্ল্যান ছিল আমরা ওখান থেকে শাহবাগে যাবো। তো আমার দায়িত্ব মূলত শাহবাগে ছিল। আমি সকাল 10টার দিকে শাহবাগে পৌঁছাই, কিন্তু শাহবাগে তখন কেউ ছিল না, শুধু সেনাবাহিনী ছিল আর কিছু সাংবাদিক ছিল। তো লোকজন, আমাদের কথা ছিল অনেক লোক আসবে, যেটা ওই দিন মার্চ ফর ঢাকা ছিল, সবচেয়ে বড় প্রোগ্রাম ওইটাই ছিল, কিন্তু কেউ আসছিল না। তো আমি তখন ওখানে থেকে লোক সংগ্রহ করে আস্তে আস্তে লোকজন আসে 1-2 করে, কারণ প্রত্যেক মোড়ে মোড়ে সেনাবাহিনী ছিল আর কি, চেক করছিল, কাউকে আসতে দিচ্ছিল না। তো 1-2 আসতেছে, ওদেরকে আস্তে আস্তে আমি সমাবেত করি পিজির পাশে গলিতে। এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত লোক সংগ্রহ করি। পরে যখন 1:30টার দিকে, তখন আমরা শুনতে পাই যে আমাদের বাংলা মোটর থেকে আরো একটা মিছিল আসতেছে। তো এতে আমাদের লোক সংখ্যা একটু বাড়ে, আমাদের এখানে কিছুটা ছিল, আবার ওখান থেকে কিছুটা আসে। পরে ওই সময় আমরা একসাথে স্লোগান দিয়ে শাহবাগ দখল করে নিই। সেনাবাহিনী কিছু হতে যায়, শাহবাগ আমাদের দখলে চলে আসে। আন্দোলন যে মূল থিমটা, যে বৈষম্য বিরোধী, অর্থাৎ দেশের প্রথমে পরীক্ষা ছিল, বাট পরবর্তীতে আন্দোলনটা মূল যে চিন্তা ভাবনা বা মূল চিন্তা ছিল যে বৈষম্য বিরোধী, প্রত্যেকটা সেক্টর থেকে বৈষম্য দূর হবে। তো এখন আপনার কি মনে হচ্ছে আসলে এই আন্দোলনটা কতটুকু সফল হয়েছে, বা সেই বৈষম্য প্রত্যেকটা সেক্টর থেকে দূর হচ্ছে কিনা? এটা আসলে একটা কঠিন বিষয় আসলে, কারণ আমাদের তো প্রথমে দাবি ছিল কোটা সংস্কার, কোটা বৈষম্যের সংস্কার, কিন্তু পরবর্তীতে ঘটনার মধ্য দিয়ে গিয়ে আমরা রাষ্ট্র সংস্কারের ব্রত নেই। তো সেক্ষেত্রে এটা একটা তো কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। তো এক সময় হুট করে এসে বলা যাচ্ছে না যে এখন পুরোপুরি হয়ে গেছে, তবে এখনো হয় নাই বৈষম্য, এখনো নানা সেক্টরে রয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছি এই যে একটা ফটো পরিবর্তন হয়েছে, এর ফলেও কিছু নতুন বৈষম্য সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তবে এটা আসলে আশা করি মিটে যাবে, তবে সময় লাগবে আর কি। আচ্ছা, বৈষম্য এখনো কোন কোন সেক্টরে বৈষম্য আপনি দেখতে পাচ্ছেন, যদি একটা উদাহরণ দিতেন আমাদেরকে। এখন বৈষম্য দেখতে পাচ্ছি
আসলে আগে যে সব ক্ষেত্রে বৈষম্য ছিল তার কোনোটাই ভালো মতো এখনো মিটে নাই, যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো পুরোপুরি কোনো কিছু স্টেবল করতে পারেনি, সবকিছু এখন আনস্টেবল, এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। এগুলো আসলে যখন অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা ছাড়বে তখন সে একটা রূপরেখা দেখাতে পারবে যে আমি এই কাজ করেছি, এই ক্ষেত্রে স্টেবল করেছি। এটা আসলে তো এখন বলা যাচ্ছে না। সমন্বয়ক বা সহ সমন্বয়ক যারা ছিলেন এই আন্দোলনে, মানে আপনাদের ব্যাপারে কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আসলে, যে সাধারণ মানুষের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়কদের পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেছেন বা বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছেন। তো ব্যাপারটা আসলে এটা আপনারা কেন্দ্র থেকে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতেছেন বা এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? যে কারণ সাধারণ মানুষ আপনাদের প্রতি যে আস্থাটার জায়গা রেখে আপনাদের পিছনে হাজার হাজার মানুষদের জীবন বিলিয়ে দিয়েছেন, তারা রাস্তায় মানে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসেছেন, তো এইটা কি আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা যে সাম্প্রতিক সময় সমন্বয়ক যারা আছেন আন্দোলন এদের কার্যক্রমে? প্রশ্নবিদ্ধ তো অবশ্যই হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের আন্দোলনের পরে 5ই আগস্টের পরে আমরা কোথাও কমিটি দিইনি, মানে কোথাও কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়নি সমন্বয়কে। সেক্ষেত্রে অনেকে হচ্ছে বিভিন্ন এলাকায় যারা আন্দোলন করছে বা আন্দোলন না করলেও অনেকে হচ্ছে নিজেকে নিজেই সমন্বয়ক দাবি করে অনেকে কাজ করেছে, আর অনেকে হচ্ছে অসৎ উদ্দেশ্য সমন্বয়ক একটা ব্যবহার করতেছে। এটা আমরা বরাবরই কেন্দ্র নিশ্চিত করে আসতেছি যে এখন কোনো সমন্বয়কের কোনো কাজ নেই, যেহেতু আন্দোলন শেষ এখন তো সমন্বয়কের প্রয়োজনীয়তা নেই। আমরা বারবার নিষেধ করে আসছি এবং আমাদের এক্ষেত্রে কড়া নির্দেশনা আছে, কেউ যদি সমন্বয় পরিস্থিতি বাড়াবাড়ি করার চেষ্টা করে তাকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসার, তাকে হচ্ছে পুলিশের কাছে তুলে দেওয়ার আমাদের বলে দেওয়া আছে। তার মানে ব্যাপারটা স্পষ্ট যে আপনি মনে করছেন যে যেহেতু আন্দোলনের জন্য সমন্বয়ক এই পথটাকে তৈরি করা হয়েছে, যেহেতু আন্দোলন শেষ এখন আসলে সমন্বয়কের কোনো প্রয়োজন নেই। আপনারা রাজনীতি নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কি আসলে রাজনৈতিক দল আমরা দেখতে যাচ্ছি কিনা? দেখুন, রাজনৈতিক দলের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেহেতু এটা জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আবার হচ্ছে বিভিন্ন জেলায় সফর দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছেও মনে হচ্ছে যে ইটস গোনা মেক আ পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে তারা হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল আবির্ভূত করতে যাচ্ছে। দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা বা বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে সফর চলতেছে এই নেতাদেরকে। তো মানে এটা আসলে মানে এটার মূল উদ্দেশ্যটা কি আসলে? এটা কি মানে বৈষম্য বিরোধী ছাত্রদের বা ওই আন্দোলনের খোঁজ খবর নেওয়া, নাকি এটা রাজনৈতিক একটা প্রচারণার অংশ? এটা পার্সোনালি আমার কাছে দুইটাই মনে হচ্ছে, যে খোঁজ খবর নিয়ে একটা বিষয়, আবার হচ্ছে নতুন করে কমিটি দেয়া বা পলিটিক্যাল পার্টি গোছানো, মানে দুইটাই মনে হচ্ছে, দুইটাই হতে পারে আমার যেটা মনে হচ্ছে। আমি পার্সোনালি কোথাও যাচ্ছি না, আমি অবজার্ভ করতেছি আর কি সবকিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এটা বন্ধ, আপনাদের স্ট্যান্ডটা কি যে আসলে ছাত্র রাজনীতি চলবে না নাকি দলীয় রাজনীতি চলবে না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতিটা কেমন হতে পারে আসলে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কি থাকবে না, বা থাকলেও কোন ফর্মে থাকবে, এইটা ডিসাইড করার দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে প্রশাসনের, এবং সেই প্রশাসনের দায়িত্ব প্রশাসন যারা রয়েছে তারা অবশ্যই শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে বাইরে থেকে কেউ বলে দিলে, বা যে আমাদের যেটা প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন, এটা বলে দিলেও এটা আসলে কোনো কার্যকরী না। এটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে প্রশাসন, এবং সেখানে হচ্ছে অবশ্যই শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা কোয়াইট টাফ। সেক্ষেত্রে বিকল্প প্রস্তাবনা দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে হলে বা অনুষদে একাডেমিক জায়গাগুলোতে কোন রাজনৈতিক কার্যক্রম থাকা চলবে না। তবে হলে হচ্ছে ধরেন কেউ রাজনৈতিক পরিচয়ে যারা আছে সে হলে থাকতে পারবে সাধারণ শিক্ষার্থী হিসাবে, তবে হলে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা সম্পূর্ণ প্রশাসনের বিষয়, তারা কি করবে না করবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি মানে বন্ধ করাটা টাফ, বা এটা আসলে আমি যদি অন্যভাবে বলি যে আসলে এটা কি বাস্তবসম্মত কিনা? কারণ রাজনীতি বন্ধ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে আন্দোলন সংগ্রাম করতেছে, তারা কিন্তু বিভিন্ন সময় এই রাজনৈতিক নেতৃত্বে, বা আমি যদি সমন্বয়কদের দিকে তাকাই, যে তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের বা কোনো স্বেচ্ছাসেবী দলের আসলে সংগঠক হিসেবে এখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ অরাজনৈতিক বলতে কেউ এখন এখানে এইভাবে নাই। তো এখানে রাজনীতি বন্ধ হলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যটা এটা আসলে নষ্ট হতে পারে কিনা, বা গণতান্ত্রিক ধারার যে রাজনীতি এটাও ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা আসলে? খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনি যেটা বললেন সেটাও বাস্তবসম্মত, যে আমাদের আন্দোলনে যারা সমন্বয় সহ ছিল এদের মধ্যে অনেকেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আবার অনেকে অরাজনৈতিক।
এটার সাথে বড় কথা হচ্ছে প্রত্যেক ব্যক্তির রাজনৈতিক অধিকার আছে, রাজনীতি করার, রাজনৈতিক মত প্রকাশ করার, একটা পরিচয় ধারণ করার অধিকার প্রত্যেকেরই আছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওইটা হলে হইতে পারে যে সে হচ্ছে তার একাডেমিক জায়গাগুলোতে বা হলগুলোতে পলিটিক্যাল কোনো কার্যক্রম চালাবে না, তবে সে কোনো রাজনীতি পছন্দ করতে পারে বা রাজনীতি যুক্ত থাকতে পারে, বাট সেটা বাইরে অথবা মানে আমাদের যে বিষয়গুলো বলেছে হল বা আমাদের একাডেমিক জায়গা এগুলোর বাইরে গিয়ে সে তার পলিটিক্স চর্চা করতে পারে, বা এইসব জায়গাতে না, এটা হতে পারে। এটা প্রশাসন দেখবে। সাধারণ মধ্যে যারা হচ্ছে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তো মানে তাদেরকে এই কমিটি থেকে বাদ দেয়া বা হচ্ছে অথবা এই কমিটিকেই বিলুপ্ত করে দেয়া, বিলুপ্ত করে নতুন কোন রাজনৈতিক সংগঠন হিসেবে এটাকে রূপ দেওয়া, মানে এই এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা? দেখো আমার কাছে তো মনে হচ্ছে যে এখন আর এই কমিটির প্রয়োজন নেই, সমন্বয় কমিটি যেটা আছে টোটাল কমিটির প্রয়োজন নেই। এখন এখান থেকে নতুন করে কাউকে বাদ দেয়া, কাউকে ইনক্লুড করা, এটা আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্ন আসে না। এই সমন্বয় কমিটিটাই এখন কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমার কাছে এখন মনে হচ্ছে এই সমন্বয় কমিটি বিলুপ্ত করে দেওয়া প্রয়োজন। জি আনোয়ার ভাই। জি ভাই জি জোহর ভাই, আপনি অনেকক্ষণ বলছিলেন। জি বলেন ভাই। হ্যাঁ, আমার কথা শুনতে সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমি জুবাইর ভাইয়ের কাছে আরো কিছু জানতে চাইবো। যে বিষয়টা হচ্ছে আপনি কয়েকবার বলেছেন যে এই সমন্বয় কমিটি এখন আসলে কোনো প্রয়োজন নেই, কিন্তু এই যেই দাবি নিয়ে আসলে আন্দোলনটা শুরু হয়েছিল এবং সেগুলোকে আপনি মনে করেন যে এখন 100% ফুলফিল হয়ে গেছে? 100% ফুলফিল তো হয়নি, তবে আমরা যে কারণে আন্দোলন করেছি অর্থাৎ পরবর্তীতে আমাদের আন্দোলন ছিল মানে হাসিনার পতনের আন্দোলন, সেটা তো হয়ে গেছে। হাসিনাকে সরিয়ে আমরা আমাদের একজন বিশ্বস্ত আমাদের যার প্রতি আমরা আস্থা রাখতে পারি এরকম একজন লোককে আমরা ক্ষমতায় বসে গেছি, তো সেক্ষেত্রে এটা তো তার দায়িত্ব। কিন্তু এখন যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্ররা যেটা বলছে সংস্কার, রাষ্ট্র সংস্কারের বিষয়টা, তো সেই ক্ষেত্রে আসলে মানে যারা আন্দোলন করলো এদের কি ভূমিকা থাকা উচিত না, অথবা কিভাবে সেই ভূমিকাটা রাখতে পারে রাষ্ট্র সংস্কারের বিষয়ে? রাষ্ট্র সংস্কার তো সরাসরি একজন শিক্ষার্থীর কাজ না, তাই না? সে একজন নাগরিক হিসেবে সে তার ব্যক্তিগত জায়গায় কাজ করতে পারে, বাট দায়িত্ব বলতে গেলে এটা তো অবশ্যই প্রশাসনের বিষয়, এটা তো সরকারের একটা বিষয়। আমরা সব মানে বড় জোর সহযোগী হতে পারি, কিন্তু আপনি যেটা বলছেন সেটা প্রয়োজনীয়তা আছে, তবে সমন্বয় কমিটি এখন মানে থাকলে যতটুকু উপকার তার চেয়ে অপকার বেশি হচ্ছে। বিভিন্ন জায়গায় সমন্বয়কের হচ্ছে এখন বর্তমানে বলতে গেলে সমন্বয় পরিচয় দিয়ে বেশিরভাগ মানে যা হচ্ছে আর কি চাঁদাবাজি বা এলাকাতে যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় সবাই সমন্বয় পরিচয় দিচ্ছে, এটা তো অবশ্যই ঝামেলা। জোহর ভাই যেটা বলতে চাচ্ছি যে সমন্বয় যারা পরিচয় দিচ্ছে তারা তো ভুয়া সমন্বয়, তারা তো বিভিন্ন সুবিধা আছে, কিন্তু যারা আসলে প্রকৃত সমন্বয় জেলাভিত্তিক তারপর বিভিন্ন ক্যাম্পাসে যারা আছে এদের নিয়ে কি সমস্যা ফেস করা হচ্ছে কেন্দ্র থেকে? এদের নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এরকম? হ্যাঁ, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। অনেকে সমন্বয়ক বলছে যে তারা মূলত সমন্বয়ক না, কিন্তু পরিচয় দিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু যারা প্রকৃত সমন্বয়ক, যাদের এই যখন আপনার শুরু থেকে যারা ছিলেন যারা আসলে ভুয়া সমন্বয়ক না, তাদের কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কাজ করতেছে না, তারা তো হচ্ছে আন্দোলন স্পিরিট ধারণ করে, তারা এগুলো কেন করবে? তারা এগুলো করতেছে না। কিন্তু তাহলে তাদেরকে তাদের এখন কি কাজ হওয়া উচিত? এখন কি আপনি মনে করেন যে এই টোটাল কমিটি তাহলে বাদ দিয়ে নতুন করে কোনো কিছু করা উচিত? না, নতুন করে কমিটি করা হবে এই ধরনের কোনো কিছু না। ছাত্ররা পড়ার টেবিল থেকে আন্দোলনে গিয়েছে, আন্দোলন শেষ, এখন পড়ার টেবিলে ফিরে আসবে। দ্যাটস মাই পয়েন্ট। এখন তো হচ্ছে ছাত্ররা তো সরাসরি রাষ্ট্র সংস্কারের কাজে নেমে যাবে না। যদি রাষ্ট্র সংস্কারের কাজ করে ধরুন তারা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করে পলিটিক্যাল পার্টির আন্ডারে কাজ করতে পারে, এটা ভিন্ন হিসাব। বাট যারা স্টুডেন্ট তারা তো সরাসরি কাজ করার জন্য দায়বদ্ধ না রাষ্ট্রের কাছে, এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্র করবে। আমি ব্যক্তি নাগরিক হিসেবে আমি ব্যক্তিগত জায়গা থেকে সংশোধন হয়ে সে রাষ্ট্রকে হেল্প করতে পারি, বাট সরাসরি এটা আমার দায়বদ্ধতা না। এটা হচ্ছে আমার পয়েন্ট। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোগ্রামে। ধন্যবাদ।